রামারমণ দাস সরকার প্রৌঢ় বৈষ্ণব মানুষ। নটির প্রসাধন বা শয্যা তার কাছে পলাণ্ডুর মতোই অস্পৃশ্য, অশুদ্ধ। বিশুদ্ধ বৈষ্ণব বেশ না হলে তিনি দোরগোড়া থেকেই ফিরিয়ে দেবেন। বৈষ্ণবীর বেশি তাকে এমন করতে হবে যাতে সুরমাটি, ওড়না, চুড়ি সমৃদ্ধ নটি বা তাওয়াইফি বেশকে হার মানাতে পারে। ব্যস্ততা সেই জন্য, কিন্তু কয়র আহ্বান উপেক্ষা করা যায় না, কারণ কয় কাকের মতো তাড়ালেও যায় না। তাড়া দিলে কাকেরা উড়ে উড়ে গিয়ে সরে আসে, মুহূর্ত পরে আবার আসে। কয়ও তাই। এখন তাড়ালে একটু পরেই আবার ফিরে আসবে এবং হাঁকবে, গৌর বলে, কয় আবার এসেছে মাঝি, জয় গৌর নিতাই হে। একখানি মালপোয়া এবং মালসাভোগের কিছু একটি পাতায় সাজিয়ে আলগোছে তার হাতে দিয়ে দাসী বললে, আজ আমার তাড়া আছে কয়, তুই অন্য কোথাও বসে খাগে যা। কয় পাতাখানা সামনে পেতে নিয়ে বললে, কোথায় যাব? যেতে যেতে চিলে ছো মারবে। ও বেটাদের হাতে কয়েরও রেহাই নেই। কোথাও যাবে বুঝি? কয় নির্বিকারভাবে প্রশ্ন করল। ওর প্রশ্নে শ্লেষ নেই, ঘৃণাও নেই, কয়র কুৎসা রটনার প্রবৃত্তিও নেই। ও শুধু শোনে, শুধু বলে। জেনে সুখ বা দুঃখ কিছুই অনুভব করে না বলে ও তা কাউকে করাতে চায় না। কোথায় যাব? দাসী বললে, কত কাজ, সে তুই আর বুঝবি কি? সেই ভোর থেকে কথা কটা বলতে বলতেই চলে যাচ্ছিল কৃষ্ণদাসী। হঠাৎ পাশ থেকে মোহিনী প্রশ্ন করে বসল, সন্ন্যাসীর কথা কয় তো নিশ্চয়ই জানবে। সে বলল, হ্যাঁ, কয় জয়দেবের ঘাটে আজ কোন গোসাইয়ের মহান্ত এলো? মস্ত বড় নৌকো, শিষ্য সেবক, এই উঁচু ঝান্ডা, ঝান্ডাতে গরুর আঁকা, খুব ধুমধাম। কে সে কয়? মেয়ের প্রশ্ন শুনে কৃষ্ণদাসীও ঘুরে দাঁড়ালো। তারও মনে পড়ে গেছে। কয় আগেই মালপোতে কামড় মেরেছিল। বিচিত্র কয়, বিচিত্র তার খাওয়া। সে খেতে আরম্ভ করে উল্টো দিক থেকে, শাক থেকে নয়, মিষ্টি থেকে। এঁঠো কাটার খাওয়া তো আগাগোড়াটা একসঙ্গেই পায়, তাই ওইভাবে খেতে অসুবিধাও নাই। জিজ্ঞাসা করে বললে, হাবজ গাবজ ঘাস পাতা খেয়ে পেট ভরে গিয়ে শেষে যদি ভালো জিনিস খাবার জায়গা না থাকে এবং চিবোয়, সে চোখ বুঝে। মালপোয় কামড় মেরে চিবোতে চিবোতে সে ঘাড় নেড়ে বলল, হুম হুম ওহু কি? আমি নিজের চোখে দেখেছি কৃষ্ণদাসীর দেরি হয়ে যাচ্ছে। ভ্রু কুঞ্চিত হলো তার। একটু উঁচু সরেই সে বলে উঠল, আমি নিজে চোখে দেখেছি। কয়ও পোঁত করে গ্রাসটা গিলে এবার বলল, সে জয়দেবে নয়, তবে কোথায়? কদমখণ্ডির ঘাটের ওপারের ঘাটে। ওপারের ঘাটে? শ্যামরূপার ঘাটে? রাজার ছেলে কালা পাহাড় বলে রাধা মানি না, জয়পুরী বাবাজির চেলা নয় চামুণ্ড। ঠাকুর এসেছে শুধু শ্যাম। ওই শ্যামরূপার ভাঙা গড়ের একপাশে মঠ বানাবে, বষ্টমী গেলে ঝাঁটা মারবে। কৃষ্ণদাসী অবাক হয়ে গেল। শ্যামরূপার ভাঙা গড়ের একপাশে মঠ বানাবে? ভাঙা মঠ জঙ্গলে ভর্তি, বুনো শুয়োর, সাপ, খোপের আড়ত। এর মধ্যে বাঘ আসে, ভালুকের তো কথাই নাই। এই তো ভালুকের সময়, মৌ ডেকেছে, মৌ খেতে আসবে, মৌ খেয়ে মাতাল হয়ে ধেই ধেই করে নাচবে। সেইখানে মঠ করবে? জয়পুরী বাবাজির চেলা সহ চামুণ্ড, রাজার ছেলে কালা পাহাড়, শুধু শ্যাম, রাধানি, কি আবল তাবল বকছে কয়। অধীর হয়ে কৃষ্ণদাসী বললে, অমুখ পড়া, তার চোখ খুলে কথা বল না কেন? এসব আজগুবি কথা বললে কে বোঝে? কয়েক কিন্তু চোখ বুঝেই খেতে খেতে বলল, 5 জনে এক কথা, 2 কথা করে 10 কথা বললে কয় শুনে এলো। তুমি শুধাচ্ছ? বলছি, মস্ত বড় ঘরের ছেলে, হয় বামুন নয় কায়স্থ। রাজা বাপের বেটা, খুব নাকি পণ্ডিত বটে, কাশিতে পড়ত, তারপরেতে সন্ন্যাসী হয়ে যায়। বাপ মরে গেল, অনেক ধন, ভাইকে সর্বস্ব দিয়েছিল। এখন সেই শখিওয়ালা কাশিতে এলে পর জুটল তাদের সঙ্গেই এদেশে এসেছিল চেলা হয়ে, এইটুকুন জল সেবা, গলাতে আঁটির মতন আটকায়। চোখ খুলল কয়।
কৃষ্ণদাসী তখন চলে যাচ্ছে। 5 জনের মুখের উড়ো কথা তা শুনতে কৃষ্ণদাসীর প্রবৃত্তি নেই। হ্যাঁ, কোনো একটা লোকের মতো লোকের কথা হতো তা শুনত কৃষ্ণদাসী। উড়ো কথা আর ঝরা পাতা এই দুইয়ে আগুন দিয়ে ছাই করে দিল। উড়ো কথা সব মিথ্যে আর ঝরা পাতা আবর্জনা। দূর দূর কর ডাকলে, মাঝি মরণ। কি জল? বললাম ঘাটে খাগে যা, আমার এখন হাত জোড়া। আমি দিচ্ছি মা, মোহিনী বলে উঠল। ছুটে ভিতরে গিয়ে জলের ঘটি হাতে আবার বেরিয়ে এলো সে। কৃষ্ণদাসী ভুরু কুঁচকে বললে, তা বলে ছুঁস না যেন কয়কে, যে আঁচলের খেঁচা তোর উড়ছে উড়ছে উড়ছে, পতাকার মতো ফত 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 করে উঠছে। সামলাস আঁচল। কৃষ্ণদাসী বাড়িয়ে বলেনি। 15 বছরের কিশোরী মোহিনী মনেও যেমন এখন অপরিপক্ব, দেহেও তেমনি অপরিপূর্ণ ও অপটু। 15 বছরের কিশোরী মোহিনী এখনও হিলহিলে পাতলা, হাতের মুঠিতে কোমর ধরতে পারার কথা প্রচলিত আছে। কিশোরীকে দেখে তাই মনে হয়। কৃষ্ণদাসীর পাটের শাড়ি পরে পুজোর কাজ করে মোহিনী, কিন্তু সে কাপড় মোহিনী ভালো সামলাতে পারে না। আঁচল ঝলমলে হয়ে ঝুরে পড়ে মাটিতে লোটায়, বাতাসে ওড়ে। কখনো কখনো পায়ের কাছে কাপড়ে প্রান্ত জড়িয়ে গিয়ে উপুড় হয়ে আছাড় খেয়ে পড়ে। মায়েন সাবধান, কিন্তু কয়কে ছোঁয়া পড়ার ভয়ে। কয় সত্যি সত্যি, কয় অর্থাৎ কাক খাদ্যের বাজ বিচার নেই, ঘরেরও বাজ বিচার করে না। বার ঘরে ভাত আছে, সে ব্রাহ্মণই হোক বা চণ্ডালী হোক, হিন্দুই হোক বা মুসলমান হোক, ভিক্ষে সে তার ঘরেই করে। ওকে কি ছোঁয়া যায়? কাপড় সামনে নিয়ে মোহিনী ঘটি হাতে কয়ের সামনে এসে দাঁড়ালো। কয়কে মোহিনী ভালোবাসে। মা না থাকলে কয়কে পেলে মোহিনীর সময়টা কাটে ভালো। সারা চাকলাটার খবর বলে কয়। শুধু খবর নয়, এই অঞ্চলে যত গল্প সব তার জানা। ওই গল্প সে সব জানে। ওই ওপারের ইছাই ঘোষের দেউলের গল্প, শ্যামরূপার গড়ের গল্প, এপারে কালুডোমের ডাঙার গল্প সব সে জানে। জয়দেবের গল্প অবশ্য সবারই জানা, কিন্তু এসব গল্প কজন জানে? তাছাড়া দিল্লিতে বাদশাহ মারা গেলে কয়ও আগে খবর আনে। মুর্শিদাবাদে কোন ফরমান জারি হলো, কে খবর সর্বাগ্রে আনতে পারে বলো? কয়ও ছাড়া। মোহিনী এসে দাঁড়ালো, কিন্তু কয়ও তখনও চোখ বুজে রয়েছে, চিবোচ্ছে। মোহিনী বললে, জল নে কয়ও। মোহিনী অঞ্জলি পাতলে কয়। খানিকটা খেয়ে মাথা ঝাঁকি দিয়ে ইশারা দিয়ে বলল, আর না। তারপর আবার আরম্ভ করলে আহার। এবার নীরবে। কেষ্টদাসী নাই, কাকে বলবে? মালপোর শ্রেষ্ঠকে মুখে পড়ে চোখ দুটি মুদ্রিত করলে, কিন্তু মোহিনী প্রশ্ন করলে, তারপর কয়ও কি? অস্পষ্ট কথার সঙ্গে ভুরু দুটি চকিতে উপরে উঠে নিচে নামলো, ঘাড়টি ঈষৎ তুলল। অস্পষ্ট কথা ইশারায় স্পষ্ট করে তুলে কয়ও। কথা কথা তো তাকে খেতে খেতেই কইতে হয়। ওই যে সকালের গোসাইয়ের কথা, কোথাকার রাজার ছেলে, কে জানে? শুনলাম রাজার ছেলে। ঘরে পরিবার ছেলেপুলো আছে? তা আছে বই কি। নাই। ঘাড় নাড়লে কয়। থাকলে ভাইকে রাজ্যি দেবে কেন? একটু চুপ করে থেকে বললে, ছিল বোধ হয় মরে গিয়েছে সব। আবার একটু চুপ করে থেকে বললে, ভাইটা ভালো, মঠ করবার জন্য টাকা কড়ি অনেক দিয়েছে, সম্পত্তিও দেবে, শ্যামরূপার গড়ের অংশ কিনেছে। বলেই যায় কয়। জয়পুরী পণ্ডিতেরা নবদ্বীপে হার মেনে দণ্ডখত করে রাধারানী জয় দিয়ে জয়পুর ফিরে এলো। কিন্তু বাঁশের চেয়ে কঞ্চিদড় এই ছেলের নাম কাটিয়ে নিজেই জুতো বানিয়েছে, রয়েছে। বলে গেল অনেক কথা, শুনে এসেছে কেঁদুলির মহান্তের কথা। কদমকুণ্ডীর ঘাটে নেমে পুজো ভেট অবশ্য পাঠিয়েছে, কিন্তু নিজে দর্শন করতে যায়নি সেই নবীন গোস্বামী। চূড়ার দিকে তাকিয়ে প্রণাম জানিয়ে শ্যামরূপার গড়ের ঘন অরণ্যের মধ্যে অদৃশ্য। কদমকুণ্ডীর ঘাটে নেমে পুজো ভেট অবশ্য পাঠিয়েছে, কিন্তু নিজে দর্শন করতে যায়নি এই নবীন গোস্বামী। চূড়ার দিকে তাকিয়ে প্রণাম জানিয়ে শ্যামরূপার গড়ের ঘন অরণ্যের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। কেন্দুলির মহান্ত বলেছেন অধার্মিক। মহান্তের লোকজনেরা বলাবলি করেছে লাগবে। পাইকেরা লাঠি ছোটায় ভালো করে তেল মাখিয়েছে।
হঠাৎ থেমে গেলে করো। তার খাওয়া শেষ হয়ে গিয়েছে। বললে, দাও আর খানিক জল দাও, বেশি দিও না। মালসাভোগ পেটে গিয়ে জল পেয়ে গেঁজে উঠে ফাঁপবে। আর না, এই ঠাঁইটাতে দাও, হাত বুলিয়ে নেই, নইলে কাল এসে মাঝি ঝাঁ ঝাঁ করে লাগবে, একেবারে বাঘিনীর মতন। মোহিনী বললে, তারপর কয়? আর জানি না। কয় পাতাটা মুড়ে হাতি নিয়ে চলে গেল। কয়র খাওয়া শেষ হয়েছে, আর কথা সে বলবে না। এবার হাত মুখ ধুয়ে কোথাও বসে আবার গাঁজা খাবে, তারপর শুয়ে পড়বে। তবুও আজ সে বেরিয়ে যাওয়ার সময় বললে, দরজা টরজা দাও বাবু, একলা থাকবে। কয়ও এরই মধ্যে বুঝতে পেরেছে যে কৃষ্ণদাসী আজ বাইরে যাবে। তার কথাবার্তার সুর থেকে, তার গা ধোয়ার জন্য ব্যস্ততা থেকে সে বুঝে নিয়েছে। সঙ্গে সঙ্গে মনেও পড়েছে যে আজ ফাল্গুনের শুক্লা প্রতিপদ, এবং এই সময় বাড়ির বাইরে কয়েকটা শব্দও পেয়েছে। বুঝতে তার বাকি থাকেনি যে ওপাশে খিড়কির ডোবাটার চারিপাশে ঘন জঙ্গলের মধ্যে কোথাও ডুলি নিয়ে বেহারারা এসে বসল। ওই ডুলিতেই কৃষ্ণদাসী যাবে দাস সরকারের কুঞ্জে। মা চলে যাবে, মোহিনী একদম একা থাকবে। অবশ্য ভয় একালে তেমন কিছু নেই। নবাব জাফর কুলি খাঁর শাসনে গুণে এ দেশে এখন বাঘে বকরিতে এক ঘাটে জল খায়। বাজে কবুতরের একটা গাছের ডালে বসে জিরোয়। বাজে আর কবুতরে কাটোয়ার নায়েব ফৌজদার কোড়ালিরা মোহাম্মদ খানের দাপটে চোর ডাকাত শীতের সাপের মতো মুদ নিয়েছে। তাছাড়া এই যে আখড়া প্রেমদাস বাবাজির সিদ্ধপাঠ, এ হলো লোহার বাসর, ঘরের চেয়ে নিরাপদ। এ জায়গা মহাপ্রভুর আদেশে দৈবকালে সুরক্ষিত। এখানে মন্দ অভিপ্রায়ে কেউ রাত্রে ঢুকলে আর বের হতে পারে না। ঢোকবার সঙ্গে সঙ্গেই হয় রাত্রের মতো অন্ধ হয়ে বসে থাকে, অথবা পঙ্গু হয়ে পড়ে থাকে। সকাল হলে ধরা পড়ে যায়। অনেকে বলে রাত্রি এই আখড়ার মধ্যে অবিরাম খড়মের আওয়াজ ওঠে। যিনি এই আখড়া রক্ষা করেন তিনি ঘুরে বেড়ান। এর ওপর কৃষ্ণদাসী নিজে অনেক সিদ্ধবিদ্যা জানেন। প্রেমদাসের বৈষ্ণবী আসামের মেয়ে ছিল, ডাকিনী বিদ্যা জানত। কৃষ্ণদাসীকে সে বিদ্যা সে দিয়ে গেছে। সাধনা করে ভগবান পেয়ে সে সিদ্ধি তা কেউ কাউকে দিতে পারে না, কিন্তু এসব বিদ্যা দেওয়া যায়। কৃষ্ণদাসী ঘরবন্ধন জানে, অবন্ধন জানে, অঙ্গবন্ধন জানে। যাবার আগে এক মুঠো সর্ষে হাতে বিড়বিড় করে মন্ত্র পড়ে আখড়ার চারিপাশে ছড়িয়ে দিয়ে যাবে। এই সর্ষে গণ্ডি লঙ্ঘনের সাধ্য কারণ নেই। প্রতিটি সরবে হয়ে উঠবে এক এক সাপ। গণ্ডির ভিতর পা বাড়ালেই ফণা তুলে দংশন করবে। মন্ত্র পড়ে মোহিনীর অঙ্গবন্ধন করে দিয়ে যাবে। সেই অঙ্গ কেউ স্পর্শ করলে সে তৎক্ষণাৎ পড়ে মরে যাবে। মোহিনী চুপি চুপি বললে, তুই থাক না ভাই কয়। থাকবো। কয় অবশ্য কখনো কখনো থাকে, মোহিনীকে আগলায়। যতক্ষণ কৃষ্ণদাসী না আসে ততক্ষণ দাওয়ায় শুয়ে গল্প করে। মোহিনী ঘরের ভিতর জানলার ধারে শুয়ে শোনে। কৃষ্ণদাসী চলে গেলে মোহিনী কয়কে দরজা খুলে দেয়। কয় বাড়ি এসে ঢোকে। কয়র বাড়ি ঢোকার কোনো ব্যাঘাত হয় না। তার কারণ মোহিনীই সেটা যে ডাকে। আর কয়র মনেও যে কোনো মন্দ অভিপ্রায় থাকে না। সুতরাং আখড়ার দেবতাও কোনোদিন রুদ্রমূর্তি ধরেন না, মন্ত্রপড়া সরসেও পা সাফ হয় না। কেন হবে? তবে কয়ও আভাস যেন পায়। মনে মনে প্রণাম করে বলে, আমার ধর্ম আমার ঠাঁই, গোসাই তোমার ধর্ম তোমার ঠেঙে। মেয়েটা ভয় পেয়েছে, একলা আছে, আমি ধর্মের মুখ চেয়ে এসেছি আগলাতে। ভয় টয় দেখিও না, অধর্ম হবে। কৃষ্ণদাসী দাস সরকারের কুঞ্জে গিয়েই এই কথাটা জিজ্ঞাসা করলে, ওই সন্ন্যাসীর কথা। সকালে সন্ন্যাসী দেখার পর এসে দেব কার্যে নিযুক্ত করেছিল নিজেকে। ভুলে না গেলেও সন্ন্যাসীর কথা বারবার ভাববার অবকাশ হয়নি, সুযোগ হয়নি। প্রায় ভুলেই গিয়েছিল কথাটা। কিন্তু এই অভিসারে বের হওয়ার পর মুহূর্তে কয়ের কথায় তার কৌতূহল বিচিত্রভাবে প্রবলতর হয়ে উঠল। মঠ করবে সন্ন্যাসী ওই শ্যামরূপার গড়ে, মঠ করবে। রাজার ছেলে সন্ন্যাসী হয়েছে, এই দুটো খবরই তার কৌতূহলকে দুর্দমনীয় করে তুলতে যথেষ্ট। রাজার ছেলে সন্ন্যাসী, তাই এত রূপ, তাই এত গম্ভীর। অভিসার যাত্রাপথের চঞ্চল মন একটু অধিকতর চঞ্চল হয়ে উঠল।
দাস সরকারের কুঞ্জে ঢুকে প্রথমেই জিজ্ঞাসা করলে, আজ নতুন সন্ন্যাসী কে এলো সরকার মশাই? সারা চাকলা মন চনমন করে উঠেছে। ঘাটে মাঠে নাকি ওই ছাড়া কথা নেই। কয় বলে রাজার ছেলে সন্ন্যাস নিয়ে এসেছে, শ্যামরূপার গড়ের মধ্যে মঠ করবে। মঠে নাকি শুধু শ্যামের পুজো, রাধার নাকি বনবাস। আমরা তো দূরের কথা, বৈষ্ণবী বৈরাগিনীদের ঝাড়ু মেরে তাড়াবে, আপনাদেরও নাকি মুখ দেখবে না। সুন্দর সাজানো ঘরে বসে দাস সরকার তামাক খাচ্ছিলেন। সুগন্ধি কাষ্ঠকড়ার তামাক, ধোঁয়ার মিষ্টি গন্ধ ভরপুর করছিল। রাঢ় অঞ্চলের মাটির দেওয়াল, খড়ের চাল ঘর খড়িমাটি দিয়ে নিকানো, লম্বায় চওড়ায় বেশ বড় ঘর। দরজার পাশে মাথার পটুয়ার তুলিতে আঁকা সুন্দর পদ্ম, কুলুঙ্গির মাথায় ছোট ছোট আলপনা। এছাড়াও দেয়ালগুলির ঠিক মাঝখানে ব্রজলীলার এক একটি অধ্যায় বেশ বড় করে আঁকা। মানভঞ্জন, রাসলীলা, বস্ত্রহরণ, দৌড়লীলা, এসবের মাঝখানে ঢুকেছে মুসলমানি আমলের লতাপাতা ফুল পাখি। মেঝেটি জমানো খোয়ার, ওপরে পঙ্ক চুনের পালিশ। মেঝের ওপর পুরু গালিচার ফরাস, গালিচার ওপর কয়েকটি মখমলের তালিকা। দেওয়ালে শৌখিন দেওয়ালগিরিতে সমাধানের মধ্যে বাতি জ্বলছে। চার দেওয়ালে 8টি দেওয়ালগিরিতে জোড়া সমাধানে 16 বাতির আলোয় ঘরখানি উজ্জ্বল। তার উপর খড়িমাটির কোমল শুভ্র লেপনের প্রতিফলন সে উজ্জ্বলতাকে বাড়িয়ে তুলেছে। একদিকে দেওয়াল ঘেঁষে বড় একখানি গালিচার আসন, তার সামনে জ্বলছে বড় পিলছুজের ওপর বড় একটি প্রদীপ। গন্ধে বোঝা যায় প্রদীপ তেলের নয়, ঘিয়ের। আর নামানো হয়েছে রূপোর রেখাপিতে নানান উপকরণ, ফুলের মালা, ফুল, চন্দন চোয়া, পান, একটি আতরদানও নামানো হয়েছে। দাস সরকারের কাছে নামানো এক একখানি চমৎকার খোস। দাস সরকার কৃষ্ণদাসের কথায় মুখ তুলে চোখ মেলে তাকালেন। বেশ জোর করেই তাকাতে হলো যেন। চোখ দুটি রাঙা হয়ে উঠেছে ইতিমধ্যেই। ওঠারই কথা, সন্ধ্যার মুখেই দুগ্ধ আর সহযোগে আহিফেন সেবন করেছেন। তারপর এই তামাক ছিলিমটিও অব্যাহত পূর্বেই সেবন করেছেন। সকাল থেকে গোলাপ জলে ভেজানো তরিতানন্দ এক দফা। তরিতানন্দ অর্থাৎ গাঁজা, কেউ কেউ তুরিয়ানন্দও বলেন। বিশ্বব্রহ্মাণ্ডের সকল রহস্যের জবনিকা যেন ফাঁক হয়ে গেছে সরকারের চোখের সামনে। মৃদঙ্গ বাজিয়ে বিশ্বজগৎ নৃত্য করতে করতে চলেছে অপসরীর মতো, রাসমঞ্চে চারিপাশের অষ্টসখীর মতো। আর রাধারমণ সরকার যেন কেন্দ্রস্থ গোবিন্দের চরণপদ্মে স্থির ভ্রমরটির মতো বসে আছেন। ফর্সির কাঠের নলটি ছেড়ে দিয়ে এসে রমন সরকার বললেন, সকালে সেই নবীন মহান্ত দেখেছো নাকি? দেখেছি, ভোরবেলা স্নানে গিয়েছিলাম যে। দেখেছো? হ্যাঁ, মরি মরি রূপই বটে, লোকের পাগল হওয়ার দোষ নাই, রাজার ছেলে। অকস্মাৎ রেগে উঠলেন দাস সরকার, দাঁতে দাঁত টিপে ক্রুদ্ধ হয়ে কণ্ঠে বললেন, রাজার ছেলে? কৃষ্ণদাসী ও রাজার ছেলে হলে আমিও জগৎ শেঠ, ওটা কামদেব হলে আমিও মহাদেব। বেটা পাষণ্ড, বেটা কালা পাহাড়। কারো ঠিক বলেছে, কালা পাহাড়ই বটে। রাধারানীকে মানে না, বলে পরকীয়া সাধন যদি ধর্ম হয় তবে অধর্ম কিসে? শ্যামের পাশ থেকে রাধারানীকে সরাবে, বাঁশির বদলে চক্র ধরবে, আমাদের ঘেন্না করে। ওর ঘেন্নার কি হয় কৃষ্ণদাসী? আমরা ওকে ঘেন্না করি। রাধে রাধে রাধে। তা বলে রাজার ছেলে নয়? পক্ষ থাকলেই পক্ষী হয় না কৃষ্ণদাসী, পক্ষীরও লক্ষণ আছে, না হলে ফড়িংকে পক্ষী বলতে হয়। এ গোসাইদের পক্ষী লক্ষণ সবই আছে, তবে সবই আকারে ছোট, অর্থাৎ চড়ুইয়ে জাত। বাজও পক্ষী নয়। জয়পুরের রাজপুত্তর ভাবছ, তা নয়। রাজা টাজা নয়, জমিদার, বড় জমিদার, চটক, বুঝলে, যাকে বলে চড়ুই। বড় জোর শালিক বলতে পারো, গাং শালিক, গাঙের ধারে বাড়ি। বরেজ কিনা? সরকার কথা বলতে বলতে শান্ত হয়ে এলেন। ততক্ষণে রসি শ্লেষ দিয়ে বলতে লাগলেন রসিকের মতো কথা বলতে বলতেই সরকার এইভাবে চিপিয়ে চিপিয়ে কথা বলেন, আর মধ্যে মধ্যে বলেন, বয়েছ কিনা বড় জমিদার উপাধি রায় চৌধুরী, জাতিতে ব্রাহ্মণ। বহু পূর্বে পূর্বপুরুষের ছিল শুধু বামুন পণ্ডিত,
পাঠান আমলে গৌড়ের সুলতানদের কোনো সুলতানদের সুনজরে পড়ে যায়। অনুস্বার বিসর্গের ছটা আর টিকি নাড়ার ঘটা দেখে সুলতান খুশি হয়ে খেলাতের সঙ্গে মোটা ব্রহ্মত্রের সনদ দেন। কিন্তু খাগের যে কলমে তলপাতার ওপর ব্রহ্মাণ্ড তত্ত্ব উদ্ঘাটন করা হয়, বলছে কিনা দাসী জীবন জমিতে ব্রহ্মতত্ত্বের চাষ করা যায়, তা দিয়ে আসল জমির একটি চেলাও উল্টানো যায় না। কাজে ব্রহ্মত্বের জমি খাজনা বিলি করে দেন হন জোদ্দার। তারপর বয়সে কিনা জোদ্দার থেকে জমিদার, শিষ্য সেবকদের পরলোকের কর্ণধার থেকে প্রজাদের দণ্ডমুণ্ডের কর্তা, দেব শর্মা থেকে রায় চৌধুরী। শাস্ত্র পুরাণের পুঁথি খেরোর কাপড়ে বাঁধা হয়ে থাকে। কালো স্রোতের ঠেলায় ভাঙা কুলের মাটি ঢলে পড়ল, তার জায়গায় কাপড়ের মোটা মোটা দপ্তরে থোকা জমা ওয়াসিল বাকির কাগজ বিন্ধ্যা পর্বতের মতো বাড়তে লাগলো। পুঁথিগুলি যদি একেবারে ফেলে দিত তো হতো, ধুয়ে মুছে যেত। বয়েছে কিনা দাসী তিতলাও খাওয়া যায় না। গেরস্থ বাড়িতে ও লাউ হলে তার ফল থেকে মূল পর্যন্ত ফেলে দেয়, কিন্তু বৈরাগীর আখড়ায় হলে কি সন্ন্যাসীর আশ্রমে হলে তারা বিষ্ণু মায়ায় ফেলতে পারে না। নতুন করে না লাগালেও তিতলাও কটি পাকিয়ে শিকে টাঙিয়ে রেখে দেয়। সোনারূপার জলপাত্রও লাউয়ের খোলায় কমণ্ডুলির মায়া ঘোচাতে পারে না। এও তাই হয় নাকি? এও তাই আর কি। তাই থেকেই এ বংশে মাঝে মাঝে দু চারজন পণ্ডিত জমিদারও ফড়কে পাকিয়েছে। দেশে এদের অনেক দাম, অনেক নাম খ্রিস্টদাসী, তবে ভক্তিপদে পা বাড়ায় না। মিঠু পথের ধুলো কাদার ওপর অত্যন্ত অশ্রদ্ধা। জ্ঞান মার্গের পাকা সড়কে হাঁটার ওপরেই বংশটার ঝোঁক। বয়সে কিনা দু চারটে মহানাস্তিক জমেছে, আবার জন দুয়েক দুধে জমিদার পাকাপোক্ত ভোগীও জন্মেছে। এই ছেলের বাপ ছিল তেমনি একজন ভোগী, বিয়ে ছিল দুটি, দুইজনেই ছিল দুয়োরানী। সুয়োরানী ছিল এক জবনী রক্ষিতা। এছাড়াও নিত্য নতুন বাইয়ের অভাব ছিল না। আরেকটি জিনিসের অভাব ছিল না, সেটি হলো বিষয় বুদ্ধির। অনেক দিনের পুরনো বংশ, ডালপালা অনেক, সবার মধ্যেই এই একই ধরন। এই সুযোগে তিনি অধিকাংশ শরিকের সম্পত্তি নানান কৌশলে কিনে আসল পুনির মতো মোটা হয়ে উঠলেন। শরিকেরা শেষ প্যাঁচ মারলে জবনী রক্ষিতার অপরাধে পতিত করবার ভয় দেখালে। তিনি হাসলেন এবং গুরু ডেকে তিলক ফোঁটা কেটে মালা পরে নিজে বৈষ্ণব হলেন এবং সঙ্গে সঙ্গে ওই জবনীটিকে ভেগ দিয়ে শুদ্ধ করে দিলেন। বয়স কেনা খ্রিস্টদাসী, অল্প দামি জিনিস মেকি হয় কম। কি দাম যে মেকি হবে? মেকি হয় দামি জিনিস। আর যে জিনিসের যত মূল্য সেই জিনিসের মেকি তত নিখুঁত। ধর্মের চেয়ে মূল্য আর কোন জিনিসের আছে বলো? তাই এ সংসারে ধর্মের ভণ্ডামি আর আসল ধর্মাচরণ কষ্ট করে ধরা পড়া তত কঠিন। বুঝেছ? চাদরের খুঁটে চোখ মুছলেন সরকার। এই ধরো আমরা যে গোপন ভজন করছি, এর অর্থ নিয়ে যত খুশি কুৎসা করা যায়, কিন্তু তিনি তো জানেন কথা অর্থ সমাপ্ত রেখে রস ও রুদ্ধ যক্ষ তরুণের শূন্যে লাভ মেরে ডিগবাজি খাওয়ার মতো ওপরের দিকে চোখ দুটি তুলে বিচিত্র কৌশলে উল্টে দিলেন, বয়েছ কিনা? বয়েছ এই ছেলেটি তার বড় ছেলে। ছেলেটির মা গোঁড়া পণ্ডিত বংশের মেয়ে। বয়েছ কিনা? একটা কথা বলতে ভুলেছি কৃষ্ণদাসী, সেটা কি জানো? সেটা হলো ওদের জাতের কথা। নিজেরা দেব শর্মা থেকে রায়চৌধুরী হয়েছিল। পুঁথি পেতে তাকে তুলে জমিদারি ছেলেস্তার কাগজ নিয়ে পড়েছিল এবং শামুকের খোলার নস্যের বদলে ফর্সির নল, চটি এবং তালপাতার বদলে নাগরা এবং রেশময় ছত্র ধারণ করেছিল। কিন্তু অন্দরমহলে মা লক্ষ্মীর জাত বদল হতে দেয়নি। তারা ছিলেন খাঁটি ব্রাহ্মণী। মেয়ে দিত বড়লোকের বাড়িতে, কিন্তু মেয়ে আনত গরিব ব্রাহ্মণ পণ্ডিত বাড়ি থেকে। ওটা ছিল ওদের সেই প্রথম যিনি জমির সনদ পেয়ে জোরদার হয়েছিলেন, তার আজ্ঞা, যেটা ওদের ভাঙবার জো ছিল না। ভাঙলে অভিসম্পাতের ভয় ছিল। হয়েছ কিনা? বাজিকরেরা বলে শুনেছ তো, কার আজ্ঞে? না, কামরূপের মা কামাক্ষীর আজ্ঞে। এ তাই। এখন এ ছেলের মা ছিলেন জাত বামন যাকে বলে, সেই ঘরের মেয়ে। বয়েছ কিনা? যখন বিয়ে হয় তখন তো জামাই ছিল ছেলে মানুষ। মেয়ের বাপ বুঝতে পারেনি। যখন বুঝলেন তখন মেয়েকে বললেন,
আমার লোভের পাপে তুই লক্ষ্মীর মতো জলে পড়েছিস মা। তবে আমার লোভ হলেও তোর কপাল বড়, তার ওপরেই তোকে ছেড়ে দিলাম আমি। আমি চললাম, আর কখনো আসবো না। তোর কপাল তোর ওই ছেলে, বুঝেছ কিনা? ওই ছেলেকে তিনি ইচ্ছে মতো মানুষ করেছিলেন, বাধা দেবার কেউ ছিল না। কর্তা যখন ওই জমনীকে নিয়ে বিলাসের আমিরে ঢং পাল্টে বৈষ্ণবী ভজনের মুখোশ করেছিল, মায়া তবলার বদলে মৃদঙ্গ, ঘুঙুরের বদলে মন্দিরা বাজিয়ে গান বাজনার আসর চালাচ্ছিল, ঘরে কদাচিৎ আসছিলেন, সে এসেও বড় গিন্নির এদিক বড় মারান না, ও মেয়েকে বড় তার বড় ঘেন্না, যা হোক একটা কিছু করেন, বইছো কিনা? এইভাবে ছেলে বড় হলো, ঘোড়ায় চড়া শিখলে না, বন্দুক তলোয়ার ছুঁলে না, বাবরি করে চুল রাখলে না, শিখলে সংস্কৃত, কিছু ফার্সি পুঁথি নিয়ে পড়ে রইল, মাথা চুল ছাঁটলে বামুন পণ্ডিতের মতো। তারপর একদিন বাপকে দিয়ে বলল, কাশি যাব পড়তে। বাপ বেশ ভালো করে ছেলের আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, কাশি? হ্যাঁ, কাশি। বাপ ভুরু কুঁচকে বললেন, তোমাদের দুই ভাইকে আমি মুর্শিদাবাদে পাঠাবো ঠিক করেছি। দিন কতক দরবারে আমাদের মুখতারের সঙ্গে যাবে আসবে, নবাব বাহাদুরের সঙ্গে পরিচয় হবে, রাজ ও কার্য কাকে বলে শিখবে, চাল চলন তবিয়ত সাহাবাত কায়দা কানুনে দরস্ত হবে, গান বাজনা শিখবে। এই সময় কাশি তোমার মা কি বড়ই ধরেছেন? তা সে তো আমাকে বললেই পারতেন। ছেলে যেন নিবাত নিষ্কম্প, বুঝেছ না কেষ্টদাসী? ছেলে হাসলে না, কাশলে না, ভুরুও কোঁচকালে না, যেমন বলেছিল তেমনি বলে গেল, মা যাবেন না, আমি যাব।